গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের সবাই গেছে বনে, পর্ব ৫। শফিক এলে রুমকি কিছুতেই যেতে দেয় না। বাংলাদেশি রান্না রাঁধতে চেষ্টা করে। ভাত রান্না হয় সেদিন। রান্না কেমন হয়েছে শফিক ভাই? মার মতো হয়েছে? চমৎকার, ফার্স্ট ক্লাস। ভাতটা বেশি নরম হয়ে গেছে না? নরমই আমার কাছে ভালো লাগে। চাবানের দরকার হয় না, মুখে ফেললেই হরহর করে নেমে যায়। চাকরি পেয়েছ শফিক ভাই? না, জোসেফাইনকে খুব তালাচ্ছি, কাজ হচ্ছে না। অন্য কোথাও চেষ্টা করো। গ্রিন কার্ড নেই, কাজ কে দিবে আমাকে? গভীর সমুদ্র। সেবার যে বলেছিলে ফার্মেসি ডিপার্টমেন্টে একটা কাজ পাবে, সম্ভাবনা 40%। বাদরের দেখাশোনা, খাঁচা পরিষ্কার রাখা, ওদের ব্যালেন্সড ডায়েট দেওয়া। ডক্টর লুইসের হাতেই সব। দেখি বেটাকে ভজানো যায় কিনা। শালা দয়া মায়া কিছুই নেই শরীরে, দুঃখের কথা বলেও লাভ হয় না। পরাজিত শহরের ছবি টমের আঁকা হলো না। মন্টানার ছোট্ট একটা শহরে কাজ পাওয়া গেল। এক ভদ্রলোক পাহাড়ের ওর চমৎকার একটা সীতাবাস বানিয়েছিলেন। তার লবির ডেকোরেশন। কাজটি লোভনীয়, কারণ যতদিন কাজ শেষ হচ্ছে না ততদিন সীতাবাসে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। পাশেই স্কি করবার স্পট, জমে যাওয়া একটা হ্রদও আছে। সেখানে উইন্টার ফিশিংয়ের ব্যবস্থা আছে। বরফ করে খুঁড়ে ছিপ ফেললেই প্রকাণ্ড সব কার্প ধরা পড়ে। টম রাজি হয়ে গেল। পরাজিত শহরের ছবি পরেও আঁকা যাবে। রুমকিকে অবাক করে দিয়ে এক সন্ধ্যায় শ্যাম্পেইনের একটা বোতল নিয়ে এলো। এসো রুমকি, সেলিব্রেট করা যাক। কিসের সেলিব্রেশন? তোমার বাচ্চা আসছে, সেই সেলিব্রেশন। রুমকি দীর্ঘ সময় কোনো কথা বলতে পারল না। তুমি কখন জানলে? সেটা কি খুব ইম্পর্টেন্ট? শ্যাম্পেইনের মুখ খোলা মাত্র কর্কটি বহুদূরে ছুটে গেল। টম হেসে বলল, আমার বাচ্চা খুব ভাগ্যবান হবে। আর সোনরুনকে, আমার মনে হয় আমাদের বিয়ে করা উচিত। ম্যারেজের লাইসেন্স এখান থেকেই নিয়ে নিব। হানিমুন হবে বন্টানায়। ঠিক আছে? নাকি তুমি আনম্যারিড মাদার হতে চাও? রুমকি জবাব দিল না। টম বলল, তোমাকে বিয়ের পর আমার বাবা মার কাছে নিয়ে যাব। সিয়াটলে থাকেন তারা। তাদের ছোট একটা ফার্ম আছে, ভালো লাগবে। তবে যেতে হবে গরমের সময়, তখন ওয়েদার ভালো থাকে। ওকে রুমকি, কাঁদছো কেন? মন্টানায় যাবার আগে রুটকি দেখা করতে গেল মার শখে। রাহেলা দরজা খুলে মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। কি মা, ঘরে ঢুকতে দেবে না? রাহেলা কোনো কথা বললেন না। দরজা ছেড়ে সরে দাঁড়ালেন। বাবা কোথায় গেছে? মিনিয়াপলিস গিয়েছে। কবে ফিরবে? সোমবার। ও, তাহলে তো আর দেখা হচ্ছে না। রাহেলা চুপ করে রইলেন। রুনকে ওভারকোট খুলতেই শান্ত স্বরে বললেন, মা হচ্ছ তাহলে? হ্যাঁ, হচ্ছি। তোমার মুখ এমন কালো করবার দরকার নেই মা। আমরা বিয়ে করছি। ম্যারেজ লাইসেন্স জোগাড় হয়েছে। বিয়েতে আসবে না জানি, তবু কার্ড পাঠাবো। রুনকি টাওয়েল দিয়ে মাথা মুছল। হালকা গলায় বলল, কফি খাওয়াবে? যা ঠান্ডা বাইরে। রাহেলা কফির পট বসালেন। রান্নাঘর থেকেই থেমে থেমে বললেন, তোমার পড়াশোনার পাট তাহলে চুকেছে? আবার শুরু করব। তাছাড়া
তাছাড়া কি? পুঁথিগত পড়াশোনার তেমন দাম নেই মা। পৃথিবীতে যত ট্যালেন্টেড লোক জন্মেছে তাদের কারোর ইউনিভার্সিটির ডিগ্রি ছিল না। তা ছিল না, কিন্তু ওদের ট্যালেন্ট ছিল। তোমার তা নেই। রুনকি হাসল। কথার কথার উত্তর না দিয়ে কফির পেয়ালা হাতে নিয়ে চলে গেল দোতলায় তার নিজের ঘরে। ঘরটি রাহেলা চমৎকার করে সাজিয়ে রেখেছেন। দেখেই মনে হবে এই বাড়ির মেয়েটি হয়তো কলেজে গিয়েছে, ফিরে আসবে এক্ষুনি। রুনকি দেখল তার ব্যবহারিক কাপড়গুলি পর্যন্ত ইস্ত্রি করে রাখা হয়েছে। বার্বি ডল দুটি মা নিচে থেকে নিয়ে এসে তার ঘরে রেখেছে। দেয়ালে রুনকির ছোটবেলার একটা ছবি। বাবল গাম দিয়ে বল বানানোর চেষ্টা করছে রুমকি। রাহেলা শুনলেন উপরে গান বাজছে, কিংস্টন ট্রায়ের বিখ্যাত গান। উই হ্যাড জয়, উই হ্যাড ফান, উই হ্যাড সিজনস ইন দ্য সান, বাট দ্য হিলস উই উইল ক্লাইম্ব ওয়ার দ্য সিজনস আউট অফ টাইম। তিনি নিঃশব্দে উপরে উঠে আসলেন। রুমকি কার্পেটে পা ছড়িয়ে চুপচাপ বসে আছে। ক্লান্ত বিষণ্ণ একটা ভঙ্গি। কাঁদছে নাকি? রাহেলা বললেন, রুমকি, তুমি কি দুপুরে খাবে এখানে? রুমকি চোখ মুছে ধরা গলায় বলল, না মা, দুপুরে আমরা রওনা হব। টম এসে এখান থেকে তুলে নেবে আমাকে। তুমি যদি তোমার কোনো জিনিসপত্র নিতে চাও, নিতে পারো। মা, আমি কিছুই নিতে চাই না। রুমকি চোখ মুছে বলল, তুমি কি আমার বাচ্চাটার জন্য দুটি নাম দিবে? একটা ছেলের নাম, একটা মেয়ের নাম। রাহেলা থেমে থেমে বললেন, আমার নাম তোমাদের পছন্দ হবে না রুমকি, তোমরা নিজেরা নাম বেছে নাও। কেন তুমি এত রেগে আছো মা? তুমি কি বুঝতে পারছো না আমি অনেক দূরে চলে যাচ্ছি? দূরে গেছ অনেক আগেই, নতুন করে বোঝাবুঝির কিছু নেই। রুমকি বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, যাবার আগে পুরনো দিনের মতো তুমি কি আমাকে একটা চুমু খাবে মা, প্লিজ? নিশানাথবাবু খুব সকালে ঘর ছেড়ে বেরিয়েছেন। উদ্দেশ্য আশেপাশের গ্যারাজ সেলগুলি খুঁজে দেখা। প্রি উইন্টার গ্যারাজ সেল শুরু হয়েছে। বুড়ো বুড়ির দল অপ্রয়োজনীয় জিনিসপত্র বাড়ির গ্যারাজে সাজিয়ে বসে আছে। মূল্য নামমাত্র। নিশানাথবাবু সকাল থেকে এসব দেখে বেড়াচ্ছেন। গ্যারাজ সেলে ঘুরে বেড়ানো তার বাতিকের মতো। যেসব তিনি গত ১৪ বছর কিনেছেন তার মধ্যে একটা প্রকাণ্ড পিয়ানো আছে। এম স্ট্রিটের দোতলা বাড়ি গ্যারাজ সেলে কেনা জঞ্জাল দিয়ে তিনি ভর্তি করে ফেলেছেন। নতুন কিছু রাখবার জায়গা নেই, তবু কিনছে। আজ তার একটা ফুলদানি পছন্দ হলো, জার্মান সিলভারের ফুলদানি, খুব সুন্দর কাজ। দাম লেখা আছে $1। এর চেয়ে কমে দিতে পারো, $1 বড্ড বেশি মনে হচ্ছে। যে বুড়ো জিনিসপত্র সাজিয়ে বসে আছে সে অবাক হয়ে বলল, $1 কি যথেষ্ট কম নয় ডক্টর নিশানাথ? নিশানাথ বাবু দেখলেন বুড়ো হচ্ছে স্ট্যাটিস্টিক্সের স্ট্যানলি। মানকি ট্যাপে সমস্ত মুখ ঢেকে রেখেছে বলে চেনা যাচ্ছে না। গুড মর্নিং স্ট্যানলি। গুড মর্নিং। কফি হবে? গ্যারাজ সেল উপলক্ষে কফি পাওয়া যাচ্ছে। 50 সেন্ট চার্জ, ফ্রি রিফিল। নিশানাথবাবু 50 সেন্ট দিয়ে এক পেয়ালা কফি নিলেন। বিক্রি টিক্রি কেমন? মন্দ নয়, $9.5 বিক্রি করেছি। বসো তুমি, ওই চেয়ারটাতে বসো। নিশানাথবাবু অবাক হয়ে স্ট্যানলির দিকে তাকালেন।
এই লোকটি মাসে $৪,০০০ মতো পায়। দুপুরে একটা সাদাসিধে লাঞ্চের জন্যই খরচ করে $৩০-৪০। অথচ সে বাড়ির সব জঞ্জাল সাজিয়ে $৯.৫ বিক্রি করে কি খুশি। স্টানলি ভারী স্বরে বলল, ওল্ড হোমে যাওয়ার প্রস্তুতি বুঝলে? জিনিসপত্র সব বিক্রি-টিক্রি করে হাত খালি করছি। প্রস্তুতি কি একটু সকাল সকাল নিয়ে ফেলছ না? হুম, রিটায়ার করার টাইম হয়ে আসছে। বছর ২ আছে মাত্র। নিশানাথবাবু জার্মান সিলভারের ফুলদানি ছাড়াও একটা বড় আয়না কিনে ফেললেন। আয়নাটির দাম পড়ল $৩। স্ট্যানলি বারবার বলল, আয়নাটাই খুব জিতে গেলে। আমার স্ত্রী ইতালি থেকে ৬০০ লিরা দিয়ে কিনেছিল। তিনি বাড়ি ফিরলেন ১১টার দিকে। কি আশ্চর্য, রুনকি বসে আছে বারান্দার ইজি চেয়ারে। রুনকি হাসি মুখে বলল, গ্যারেজের সেলে গিয়েছিলেন চাচা? হুম। ইস, কি যে এক রোগ বাঁধিয়েছেন। ভেতরে আয় রুনকি। আজ কি কিনলেন? জার্মান সিলভারের একটা ফুলদানি আর একটা আয়না। তুই নিবি? না। আয়নাটা নিয়ে যা, ভালো জিনিস। ৬০০ লিরা দাম পড়েছে ইটালিতে। পড়ুক। চাচা, আপনার কাছে থেকে বিদায় নিতে এলাম। নিশানাথবাবু কিছু বললেন না, চায়ের পানি চড়ালেন। রুনকি সোফায় বসতে বসতে বলল, আমরা মন্টানায় চলে যাচ্ছি। আপনার সঙ্গে হয়তো আর দেখা হবে না। নিশানাথবাবু দীর্ঘ সময় চুপ করে থেকে বললেন, অল্প বয়সী মেয়েদের নিরাশ ভঙ্গিতে কথা বললে ভালো লাগে না। তাদের বলা উচিত আবার হয়তো দেখা হবে। অর্থ একই, আনসার্টানিটি আনসার্টিনিটি, কিন্তু বলার ভঙ্গিটা অপটিমিস্টিক। চায়ের সঙ্গে আর কিছু খাবি? না চাচা, আপনাকে একটা খবর দেই, আমরা বিয়ে করছি। জানি, শফিক বলেছে। বাঙালি কায়দায় নাকি বিয়ে হবে। না, সেরকম কিছু না। নিশানাথবাবু চা বানিয়ে এনে দেখেন রুনকি কাঁদছে। তিনি শান্ত স্বরে বললেন, কাঁদছিস কেন মা? চাচা, আমি কি ভুল করেছি? কোনটা ভুল আর কোনটা না তা বোঝা মানুষের সাধ্যের বাইরে। ও নিয়ে চিন্তা করিস না, চা খা। রুমকি চায়ে চুমুক দিল। নিশানাথবাবু গাঢ় স্বরে বললেন, খিদিরপুরের এক কলেজে অঙ্ক পড়াতাম। বুঝলি রুনকি, কি দারুণ নিদারুণ অভাব গেছে আমার। আর এখন পাস বই দেখলে তুই চমকে উঠবি। আমি যদি খিদিরপুরে পড়ে থাকতাম, সেটা ভুল হতো। আবার আমার আমেরিকা আসাটাও ভুল হয়েছে। তাহলে ঠিক কোনটা? রুনকি চুপ করে রইল। নিশানাথবাবু বললেন, বেঁচে থাকার আনন্দটাই একমাত্র সত্যি, ওইটি থাকলেই হলো। আয়নাটা একটা কাগজ দে, বেঁধে দেই মা। দিব। নিশানাথবাবু আয়নাটি গিফট র্যাপ করার জন্য পাশের রুমে চলে গেলেন। রুনকি একটু হাসল। সে জানে নিশানাথবাবু শুধু আয়না কাগজ দিয়ে বাঁধাবেন না, সেই সঙ্গে একটা খামের মধ্যে মোটা অঙ্কের একটা চেক থাকবে। এটা নিশানাথবাবুর একটা পুরনো অভ্যাস। রুনকির সব জন্মদিনে তিনি রুনকিকে গল্পের বই দেন। সেই বইয়ের ভিতরে একটা খাম থাকবেই। যা দেওয়া তা সরাসরি দিয়ে দিলেই হয়, কিন্তু তিনি দিবেন না। কত রকম অদ্ভুত মানুষ দুনিয়াতে আছে। জোসেফাইনের মন ভেজানোর সব চেষ্টা ব্যর্থ হয়েছে। বুড়ি পরিষ্কার বলে দিয়েছে, কাজ তোমাকে দেব না। মাথা বেঠিক লোক আমি রাখি না। লুনাটিকদের বিষয়ে আমার অ্যালার্জি আছে। আমাকে তো তা না তা হলে দাখে থাকতে হবে জোসেফাইন। তুমি ছাড়া কে আমাকে কাজ দিবে? উপোস দিতে হবে আমাকে। একেবারে কিছুই না জুটলে এখানে এসে হ্যামবার্গার খেয়ে চলে যাবে। চার্জ লাগবে। কিন্তু চাকরি তোমাকে দিচ্ছি না।
ফার্গোতে বিদেশিদের কাজ পাওয়া ক্রমেই জটিল হয়ে গেছে। এর দেখে টেলিফোন করলেই জিজ্ঞাসা করে, গ্রিন কার্ড আছে? নেই শুনলেই খট করে টেলিফোন নামিয়ে রাখে। যারা কিছুটা ভদ্র তারা মিষ্টি সুরে বলে, এখানে ওপেনিং নেই, তুমি ঠিকানা রেখে যাও, আমরা ওপেনিং হলে খবর দিব। ওপেনিং নেই তো অ্যাড দিলে কেন? কয়েকটি ওপেনিং ছিল, সেগুলি ফিল্ড আপ। দ্য মেঘনা রেস্টুরেন্টের জন্য যে টাকা পয়সা উঠেছে সর্বমোট $711, সেখানে হাত পড়েছে। রেস্টুরেন্টের চিন্তা আর তেমন নেই, কারণ রকিব উদ্দিন তার ইন্ডিয়া হাউস নিয়ে পিছিয়ে পড়েছে। তার ধারণা এত ছোট শহরে বিদেশি রেস্তোরাঁ চলবে না। সে খোঁজ নিয়ে দেখেছে এখানে যে কটি চীনা রেস্তোরাঁ আছে সেখানে শুক্র শনি এই দুদিনেই যা লোকজন হয়, অন্যদিন রেস্তোরাঁ খা খা করে। তাছাড়া এই প্রচণ্ড শীতে কার এমন মাথা ব্যথা যে কাঁপতে কাঁপতে বাইরে খেতে আসবে? এদিকে ইমিগ্রেশনের লোকজনও বেশ ঝামেলা করছে। ৩-৪টা চিঠি এসেছে, কোনোদিন হুট করে হয়তো পুলিশ এসে হাজির হবে। ঠিকানা বদলাতে হলো সেই কারণে। নিক্স প্লেসের উল্টো দিকে ছোট একটা ঘর, শুধু শোয়ার ব্যবস্থা। খাওয়া দাওয়া নিক্স প্লেসে, বুড়ি তার কথা রেখেছে। খাওয়ার পর বিল দিতে গম্ভীর মুখে জিজ্ঞাসা করে, কাজ পেয়েছ? না, নো চার্জ। বেশ, খাতায় লিখে রাখো, চাকরি পেলে একসঙ্গে দিব। বাকির কারবার আমি করি না, ভাগো। কাজ শেষ পর্যন্ত পাওয়া গেল, ফার্মেসি ডিপার্টমেন্টের সেই চাকরি। গোটা 10 বাদর, কয়েকটি কুকুর আর প্রায় শখানেক দুয়েক গিনিপিগের দেখাশোনা, সময় মতো খাবার দাবার দেওয়া, খাঁচা পরিষ্কার করা, পশুগুলিকে পুরোপুরি জীবাণুমুক্ত রাখা। কাজ অনেক, সেই তুলনায় বেতন অল্প, $90 প্রতি সপ্তাহে। $90 সই। মহা উৎসাহে কাজে লেগে গেল শফিক। কাজটা যত খারাপ মনে হয়েছিল তত নয়। বাদরের খাঁচায় একটিকে পাওয়া গেল একেবারে শিশু। শফিককে দেখেই সে দাঁত বের করে ভেঙচে দিল। শফিক অবাক, আরে তুই এসব ফ্যাজলামি শিখলি কোত্থেকে? বানরের বাচ্চাটি কথা শুনে উৎসাহিত হয়েই বোধ হয় থু করে একদলা থুতু ছিটিয়ে দিল শফিকের দিকে। মহা মুসিবত তো শালাকে নিয়ে, মারব থাপ্পড়। বাচ্চাটা গালি শুনে উত্তেজিত হয়ে খুব লাফালাফি করল, তার আনন্দের সীমা নেই। সন্ধ্যা 7টা বাজে। আনিস সবেমাত্র ফিরেছে ইউনিভার্সিটি থেকে। হাত মুখও ধোয়া হয় নাই। শফিক এসে হাজির, এক্ষুনি যেতে হবে তার সঙ্গে। কি ব্যাপার আগে বলো? আগে বললে আপনি আজ যাবেন না। যাব, ঘরে তেমন কিছু নেই, এখন বলো ব্যাপারটা কি? জং বাহাদুরের শয়তানিটা দেখাবো আপনাকে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। শালা 1 নাম্বার হারামি। জং বাহাদুরটাকে? ও, আপনাকে তো বলাই হয়নি, বাচ্চা একটা বাদর। বাচ্চা হলে কি হবে, শয়তানের হাড্ডি, দেখবেন নিজের চোখে। নিজের চোখে দেখা গেল না, জং বাহাদুর ঘুমিয়ে পড়েছে। শফিক খুব মনমরা হয়ে পড়ল। আনিস হাসিমুখে বলল, কালকে এসে দেখব। সকাল সকাল আসবেন, খাবার সময় হলে কি করে দেখবেন। বিকেলবেলা একটা কলা আর একটা আপেল আর একটা সিদ্ধ ডিম দেওয়া হয়েছে। শালা কলা আর ডিমটা খেয়ে আপেলটা আমাকে সাধছে। দেখেন কাণ্ড। তুমি না বললে শয়তানের হাড্ডি? আমার কাছে তো বেশ ভালো মানুষই মনে হচ্ছে। আরে না না, তার বজ্জাতির কথা তো কিছুই বললাম না। আনিস হঠাৎ গম্ভীর স্বরে বলল, তোমার কি কোনো কাজ আছে শফিক? তোমার গাড়িতে আমাকে এক জায়গায় নিয়ে যেতে পারবে? কোথায়? আনিস খানিক ইতস্তত করে বলল, একটি মেয়ের সঙ্গে আমার কিছু পরিচয় হয়েছে, অনেক দিন তার খোঁজ নেই, ভাবছিলাম একটু খোঁজ নিব।
শফিক বেশ অবাক হল। আনিস থেমে থেমে বলল, আমি দেশে ফিরে যাব শফিক। আমার ভালো লাগছে না। আমি মেয়েটিকে সঙ্গে করে নিয়ে যেতে চাই। সে কোথায় থাকে? সাউথ ফার্গো। চলুন যাই। ফুলের দোকান হয়ে যাবেন, ফুল নেবেন। ফুল কেন? শফিক হাসি মুখে বলল, আমেরিকান মেয়েকে বিয়ের কথা কি ফুল ছাড়া বলা যায়? এক গাদা গোলাপ নিয়ে যান। ডাউনটাউনে ফুলের দোকান সারা রাত খোলা থাকে। আনিস দীর্ঘ সময় চুপ থেকে বলল, হ্যাঁ, নিশ্চয়ই। ফুল তো কিনতেই হবে। মালিশাকে পাওয়া গেল না। বাড়িওয়ালি সরু গলায় বলল, ওর মা মারা গেছে। ও গেছে টাকা পয়সা কিছু দিয়ে গেছে কিনা দেখতে। কবে গিয়েছে? 1 সপ্তাহ হলো। আনিস বলল, ও কি টাকা পয়সা কিছু পেয়েছে? আমি কি করে জানব? $100 রেন্ট বাকি রেখে গেছে সে। আমি চিন্তায় অস্থির টাকাটা মার গেল কিনা। আমি কি গোলাপগুলি তার ঘরে রেখে যেতে পারি? পারবে না কেন? রেখে যাও। তুমি কি ওর বন্ধু? হ্যাঁ। ভালো। আমার ধারণা ছিল ওর কোনো বন্ধু নেই। আমার 2 জন ভাড়াটে আছে যাদের কোনো বন্ধু নেই। একজন হচ্ছে মালিশা, অন্যজন এমিলি জোহান। এমিলি জোহান? হ্যাঁ, কবি এল এমিলি জোহান। নাম শুনেছ? খুব বড় কবি। রাইটার্স গিল্ড অ্যাওয়ার্ড পাওয়া। আমি কি তার সঙ্গে কথা বলতে পারি? না, পারো না। সে এখন মদ খেয়ে বুঁদ হয়ে আছে। ফেরার পথে আনিস একটা কথাও বলল না। সকালবেলা একটা পার্কা গায়ে দিয়ে আমিন সাহেব শোভেল নিয়ে বেরুলেন। বরফে ড্রাইভওয়ে ঢাকা পড়েছে। পরিষ্কার না করলে গাড়ি বের করা যাবে না। অসম্ভব ঠান্ডা পড়েছে। চোখ জ্বালা করছে। কনকনে হাওয়া। নাকমুখ সমস্তই ঢাকা, তবু সেই হাওয়া কি করে যেন শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে। অল্পক্ষণ শোভেল চলাচল করার পর তিনি ক্লান্ত হয়ে পড়লেন। বয়স হয়েছে। এখন আর আগের মতো পরিশ্রম করতে পারেন না। দিন ফুরিয়ে আসছে। ঘণ্টা বাজতে শুরু করেছে। চলে যাবার সময় হয়ে এল। এবারের যাত্রা অনেক দূর, গন্তব্যও জানা নেই। আমিন সাহেব ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন। রুনকি থাকলে এতটা পরিশ্রম হতো না। নিমেষের মধ্যে বরফ কেটে গাড়ি বের করে ফেলত। তারপর ছুটোছুটি শুরু করত বরফের ওপর। তুষার বল বানিয়ে চেঁচাতো, মারবো তোমার গায়ে বাবা, দেখবে আমার হাতের টিপ। মেয়েটা একেবারে ছেলে মানুষ রয়ে গেল। না, কথাটা ঠিক হলো না। রুনকি এখন আর ছেলে মানুষ নয়। আমিন সাহেব বিশ্রাম নেবার জন্য গারাজের গায়ে হেলান দিয়ে দাঁড়ালেন। তখনই চোখে পড়ল রাহেলা দোতলার বারান্দায় একটা সাদা চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে। ঠান্ডায় এমন পাতলা একটা চাদর গায়ে দিয়ে কেউ দাঁড়িয়ে থাকে, নিউমোনিয়া বাঁধাবে নাকি। রাহেলা উপর থেকে ডাকলেন, চা খেয়ে যাও। চা খেয়ে আমিন সাহেবের মনে হলো তার শরীর ভালো লাগছে না। নিঃশ্বাস নিতে একটু যেন কষ্ট হচ্ছে, কিন্তু তিনি কিছুই বললেন না। রাহেলা বললেন, আজকের এই দিনটি একটি বিশেষ দিন। তোমার মনে আছে? না, আজ রুনকির জন্মদিন। আমিন সাহেব বড়ই অবাক হলেন। এত বড় একটা ব্যাপার তিনি ভুলেই বসে আছেন। উফ, কি ঝামেলাটাই না হয়েছিল। বরফে চারদিক ঢাকা, বেশিরভাগ রাস্তাঘাটই বন্ধ। এর মধ্যে রাহেলার ব্যথা শুরু হলো। অ্যাম্বুলেন্সে খবর দিলেই হতো। তা না, তিনি গাড়ি নিয়ে বের হলেন। 15th স্ট্রিট থেকে উঠিয়ে নিলেন নিশানাথ বাবুকে। কি দুরবস্থা ভদ্রলোকের! ব্যাপার-ট্যাপার দেখে ঠান্ডাতেও তার কপাল দিয়ে টপটপ করে ঘাম পড়ছে। রাহেলা একবার বলল, আমার মনে হচ্ছে গাড়িটাই কিছু একটা হয়ে যাবে। নিশানাথবাবু বললেন, চেঁচামেচি করবেন না।
মা কালীর নাম নেন। রাহেলা ধমকে উঠলেন, মা কালীর নাম নেব কেন? মা কালী আমার কে? এই সময় গাড়ি স্কিড করে খাদে পড়ে গেল। উফ, কি ভয়াবহ সময়ই না গিয়েছে। আমিন সাহেব বললেন, আমাকে আরেক কাপ চা দাও। তোমার কি শরীর খারাপ লাগছে? তুমি ঘামছ। না, ঠিক আছে। রাহেলা বললেন, আমি রুনকির জন্মদিন উপলক্ষে ছোট্ট একটা কেকের অর্ডার দিতে চাই। আমিন সাহেব অবাক হয়ে তাকালেন। রাহেলা চোখ নিচু করে বললেন, তুমি নিশানাথ বাবু। বেশ তো। রাহেলা মৃদু স্বরে বললেন, রুনকির প্রতি আমি অবিচার করেছি। আমিন সাহেব জবাব দিলেন না। রাহেলা বললেন, নিজেদের মতো করে আমরা বড় করেছি। ক্যাম্পিংয়ে যেতে দেয়নি, ডেট করতে দেয়নি। বাদ দাও ওসব। আমেরিকায় থাকবো অথচ বাংলাদেশি সাজবো, সেটা হয় নাকি বলো? আমিন সাহেব জবাব দিলেন না। রাহেলা বললেন, কাল রাত্রে আমি রুনকিকে স্বপ্নে দেখেছি, যেন ছোট খালার বাসায় ওকে নিয়ে বেড়াতে গিয়েছি। ছোট খালা বলছেন, রাহেলা, তোর মেয়ে তো পরিষ্কার বাংলা বলছে, আর তুই বললি ও বাংলা জানে না। ছোট খালাকে মনে আছে তোমার? না। আমাদের বিয়েতে তোমাকে মুক্তা বসানো আংটি দিয়েছিলেন। সে আংটি তোমার হাতে বড় হয়েছে শুনে ছোট খালা দুঃখে কেঁদে ফেলেছিলেন। মনে পড়েছে। খুব মোটাসোটা মহিলা, তাই না? হ্যাঁ, কি যে ভালোবাসতেন আমাকে। এখন তার শুনেছি খুব দুঃসময়। ছেলেদের সংসারে থাকেন, ছেলেরা দু চোখে দেখতে পারে না, অসুখ বিসুখে চিকিৎসা করায় না। আমি ছোট খালার নামে কিছু টাকা পাঠাতে চাই। বেশ তো, ভালো অ্যামাউন্টের টাকা। ছোট খালা নিশ্চয়ই খুব খুশি হবেন। তা হবেন। আমি $500 পাঠাতে চাই। আমিন সাহেব বললেন, আমি একটা ব্যাংক ড্রাফট করে আনবো। রাহেলা চোখ দিয়ে পানি পড়তে লাগল। কাঁদছ কেন? কই, কাঁদছি না তো। রাহেলা মৃদু স্বরে বললেন, তোমাকে একটা কথা বলিনি, গত মাসে রুমকি এসেছিল। আমিন সাহেব তীক্ষ্ণ চোখে তাকালেন। রাহেলা বললেন, রুমকির বাচ্চা হবে। ও বলেছে তোমাকে? হ্যাঁ। টম কি এখনো তার সঙ্গে আছে? রুমকি কি জন্য এসেছিল? ওর বাচ্চার জন্য দুটি নাম চাই, একটা ছেলের, অন্যটি মেয়ের। আমিন সাহেব দীর্ঘ সময় চুপ থেকে বললেন, মেয়ে হলে ওর নাম রাখব বিপাশা। বিপাশা? হ্যাঁ, পাঞ্জাবের একটা নদীর নাম। পাঞ্জাবে ওরা বলে বিয়াস। তোমার কি শরীর খারাপ লাগছে? তুমি খুব ঘামছ। আমিন সাহেব ক্লান্ত স্বরে বললেন, আমার শরীরটা খারাপ লাগছে। গাড়ি বের করার দরকার নেই, তুমি শুয়ে থাকো। আর নিশানাথ বাবুকে টেলিফোন করে দাও, সন্ধ্যাবেলা যেন আসেন আমাদের এখানে, খাবেন। আমিন সাহেব নিজের ঘরে ফিরে গেলেন। তার শরীর বেশ খারাপ লাগছে। এ বয়সে বরফ না কাটাই ভালো। বড় বেশি চাপ পড়ে, শরীর দুর্বল হয়েছে। এখন আর আগের মতো চাপ সহ্য করতে পারেন না। পরীক্ষা করলে হয়তো দেখা যাবে ব্লাডে সুগার আছে। নিশানাথ বাবুকে টেলিফোন করবার আগে কি মনে করে যেন দরজা বন্ধ করে দিলেন। নিশানাথ বাবু ঘরেই ছিলেন। নিশানাথ বাবু, আমি আমিন। বুঝতে পারছি। আপনার কি শরীর খারাপ? এভাবে কথা বলছেন কেন? আমার শরীর ভালো না। আপনাকে একটা জরুরি ব্যাপারে টেলিফোন করেছি। বলুন। আপনি তো জানেন আমার এই বাড়ি, টাকা পয়সা সব আমি আমার মেয়ের নামে উইল করে রেখেছি। আপনি একজন উইটনেস। আমি জানি। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের সবাই গেছে বনে, পর্ব ৫। গল্প পঠনটি ভালো লেগে থাকলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন, পাশে থাকুন।